হ্যালো ভিউয়ার্স, আমি ইসলাম। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি রায়গঞ্জের ঐতিহ্যবাহী ভূপালপুর রাজবাড়িতে, যা শুরু হয়েছিল জমিদার বাড়ি হিসাবে, কিন্তু সময়ের নিয়মে প্রশাসনিক মর্যাদা ও প্রজাদের প্রতি উদারতা দেখিয়ে ভূপালচন্দ্র রায়চৌধুরী পরিণত হলেন একজন রাজা। এই ভূপালপুর রাজবাড়িটি রায়গঞ্জ শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে ভূপালপুরে অবস্থিত। চারপাশে ঘন সবুজ ক্ষেত আর বনানী পরিবেশে ঘেরা এই স্থানের প্রকৃতি আজও যেন বহন করে চলেছে জমিদারি আমলের স্মৃতি। মূলত এটি প্রথমে ছিল ইটাহারের চূড়ামন এলাকায় জমিদার কৃষ্ণচন্দ্র রায়চৌধুরী ও তার স্ত্রী দুর্গাময়ী চৌধুরানীর দ্বারা প্রতিষ্ঠিত একটি জমিদার বাড়ি, কিন্তু মহানন্দা নদীর করাল গ্রাসে বাড়িটি ভেঙে যায়। তারপর দুর্গাময়ী চৌধুরানী তার পুত্র ভূপালচন্দ্র রায়চৌধুরীকে নিয়ে ভূপালপুর এলাকায় নতুন রাজবাড়ি তৈরি করলেন। আজ থেকে প্রায় 500 বছর আগে ব্রিটিশ শাসনকালে এই রাজবাড়ি থেকেই রায়গঞ্জ, ইটাহার, চূড়ামন, দুর্গাপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের জমিদারি চলত। ব্রিটিশ সরকার ভূপালচন্দ্রের প্রশাসনিক দক্ষতা, প্রজাদের প্রতি সদয় মনোভাব এবং কর আদায়ে সক্রিয় সহযোগিতার স্বীকৃতি হিসাবে তাকে রাজা উপাধি প্রদান করেছিলেন। এরপর থেকেই এই জমিদার বাড়িটি স্বীকৃতি পায় ভূপালপুর রাজবাড়ি হিসাবে। ভূপালবাবু ও তার পূর্বপুরুষেরা ছিলেন জমিদারি আমলের প্রভাবশালী মানুষ। কর আদায়, জমির তদারকি, প্রজা সুরক্ষা সবই হতো এই রাজবাড়ির অধীনে। ভূপালচন্দ্র রায়চৌধুরী প্রজাদের প্রতি ছিলেন উদার ও সহানুভূতিশীল, কিন্তু অনেক প্রজাই জানিয়েছেন সে সময় কর আদায় ছিল যদিও কঠোর, কিন্তু ভূপালবাবু প্রয়োজন মতো প্রজাদের কর মাফও করতেন। খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে ভূপালবাবু প্রজাদের পাশে এসে দাঁড়াতেন। দুর্গাপূজার সময় এই রাজবাড়ির আঙিনা হয়ে উঠত জনসমুদ্র, প্রজারা একসঙ্গে ভোগ পেতেন। এভাবেই জমিদার ও প্রজাদের মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এ কারণে প্রজারা ভূপালবাবুকে যেমন ভয় পেতেন, তেমনি আবার সম্মানও করতেন। ভূপালচন্দ্র রায়ের প্রজাবৎসলতা ও প্রশাসনিক দক্ষতার জন্য রাজবাড়ির পার্শ্ববর্তী এলাকার নাম তার নাম অনুসারে রাখা হয় ভূপালপুর। জমিদারির পাশাপাশি ভূপালবাবুর শিকারের শখ ছিল প্রবল। ভোরের আলো ফোটার আগেই তিনি বেরিয়ে পড়তেন শিকারে। ছোট ছোট জন্তু জানোয়ারের পাশাপাশি তিনি বাঘও শিকার করেন। আজও রাজবাড়ির অন্দরমহলের দেওয়ালে ঝোলানো আছে সেই বাঘের ছাল কিংবা হরিণের শিং। এই ভূপালপুর রাজবাড়ি নির্মিত ছিল ইটভাটা চুন সুরকির মিশ্রণে। দোতলা বিশিষ্ট এই প্রাসাদে রয়েছে বেলকনি, প্রাচীন খিলান, মসৃণ পিলার এবং নকশি কাটা দরজা জানালা। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর মৃত্যুর পর জমিদারির হাল ধরলেন তার পুত্র শিবপ্রসাদ রায়চৌধুরী। বর্তমানে তার বংশধরেরা সরকারি চাকরি, আইন, ব্যবসার কাজে যুক্ত থাকলেও রাজবাড়ির দুর্গাপূজা তারা একসঙ্গে মিলেমিশে পালন করে। রাজবাড়ির এই দুর্গাপূজা প্রথম শুরু করেন দুর্গাময়ী চৌধুরানী আনুমানিক প্রায় 1335 সালে। প্রথম দিকে মহালয়ার দিনে জোড়া মোষ ও পাঠা বলি দিয়ে দেবীর বোধন হতো, যেখানে অসুরের গায়ের রং থাকত ঘন সবুজ আর দেবীর মাথায় বসত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের অধিষ্ঠান। কিন্তু এখন বলি প্রথা বন্ধ থাকলেও মহাষষ্ঠীতে মিষ্টি ভোগের মাধ্যমে পূজার ধারাবাহিকতা চালু আছে। আজও একচালা প্রতিমা দিয়ে জমিদার বাড়ির নির্দিষ্ট নিয়ম অনুসারে পূজা অনুষ্ঠিত হয়, যেখানে ষষ্ঠীতে ঘট পূজা, দশমীতে মেলা আর থাকে ভোগের আয়োজন। ভূপালপুর রাজবাড়ির স্থাপত্য, পূজার ঐতিহ্য আর জমিদারি প্রথার স্মৃতি সব মিলিয়ে এই স্থানকে ইতিহাসবিদ থেকে শুরু করে জেলার বাসিন্দারা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি তুলেছেন। তারা মনে করেন পর্যটনের বিকাশের পাশাপাশি যেমন অর্থনৈতিক উন্নতি ঘটবে, তেমনি বেঁচে থাকবে এক অনন্য ইতিহাস। ভূপালপুর রাজবাড়ি শুধু ইট, চুন, সুরকি নয়, এ হলো এক সময়ের ঐশ্বর্য, প্রজাদের সুখ দুঃখের কাহিনী এবং আজকের হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতিচ্ছবি। আপনারা যদি মনে করেন এই রাজবাড়ি আবারও পর্যটনের মানচিত্রে ফিরে আসা উচিত, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি শেয়ার করুন এবং লাইক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন কাহিনী নিয়ে। ধন্যবাদ।